Welcome my dear students, your online class once again. আমরা বংশগতি চ্যাপ্টারটা পড়ছিলাম, হেরিডিটি, সেটার এভিও ব্লাড গ্রুপ সিস্টেম অ্যান্ড অল এইসবটা করে আমরা থেমেছি। আজ আমরা যে পার্টটা পড়বো সেটার নাম হলো ক্রোমোজোম। ক্রোমোজোম এই নামটার সঙ্গে তোমরা অবশ্যই খুব ভালো মতো পরিচিত আমি জানি। সেটার একটু ডিটেইলসে স্ট্রাকচার সম্পর্কে আজকে আমরা জানবো। তোমরা প্রত্যেকেই ক্লাস 10-এ ম্যান্ডেটরিলি ক্রোমোজোম সম্পর্কে এবং তার গঠন সম্পর্কে একটু হলেও কিন্তু ধারণা লাভ করেছো। আজকে সেটারই একটু আরো ডিটেইলস এক্সপ্লেনেশনস আমরা করছি। তাহলে আমি একটু পুরনো পড়া থেকে শুরু করি। ক্রোমোজোম কোথায় থাকে না, কোষের মধ্যে যে নিউক্লিয়াসের 4টে উপাদান, নিউক্লিয় পর্দা বা যেটাকে ইংলিশে বলে নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওপ্লাজম বা নিউক্লিয় রস, নিউক্লিয় জালিকা বা যেটাকে বলে নিউক্লিয়ার ফাইবার, আর একটা হলো নিউক্লিওলাস। এই 4টে, এর মধ্যে 3 নাম্বার যেটার আমি নাম বললাম অর্থাৎ নিউক্লিয় জালিকা বা যেটাকে বলা হয় ক্রোমাটিন ফাইবার বা নিউক্লিয়ার ফাইবার, ক্রোমাটিন ফাইবারই আমরা বলবো। ওই নিউক্লিয়ার ফাইবারটা বা ক্রোমাটিন ফাইবারটা অ্যাকচুয়ালি কিভাবে থাকে জানো? কিভাবে থাকে না, প্রচন্ড কুণ্ডলীকৃত অবস্থায়, অনেকটা চাউমিনের দলার মতো। এই কথাটা আমি বারবার ইউজ করি, হয়তো শুনতে একটু কিরম লাগে, কিন্তু অ্যাকচুয়ালি ওভাবেই কিন্তু থাকে। এবার সেই চাউমিনের দলারটা কিরকম, মানে চাউমিনের দলা বা আর একটা তুলনা করতে পারি উলের, মানে কোন একটা উলের যে গোলা হয়, সেই উলের গোলাটাকে খুলে যদি সেটাকে আমি এরকম জট পাকিয়ে রেখে দিই, ঠিক সেভাবে থাকে নিউক্লিয় জালিকাটা। তাহলে জট পাকিয়ে থাকলে তো হবে না, কুণ্ডলীকৃত থাকলে তো হবে না, সেটাকে অকুণ্ডলীকৃত করতে হবে। সেই অকুণ্ডলীকৃত করার জন্য আমি যদি ওটাকে খুলে এরকম হাতের মধ্যে গুটিয়ে 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 একটা নির্দিষ্ট শেপ আনতে চাই, তাহলে যেটা দাঁড়ায় সেটা হলো এক একটা ক্রোমোজোম। আমি তোমাদের কম্পিউটার স্ক্রিনে হেল্প নিয়ে পুরোটাই বোঝাবো, 1 by 1 তোমরা মন দিয়ে শুনবে। তার আগে কিছু কথা একটু বলে নিই, তারপর আমি পুরোটা কম্পিউটার স্ক্রিনে হেল্প নিয়ে বোঝাবো। তো এই যে ক্রোমোজোম এবার ধীরে ধীরে তাদের, মানে আমি যদি ক্রোমোজোমটাকে একটা কি বলবো, একটা স্ট্রাকচার ধরি, ক্রোমোজোমটা তৈরি হয়েছে কি দিয়ে না, সেটাকে এবার আমি খুলি। সেটা তৈরি হয়েছে এক একটা সরু সরু ক্রোমাটিন সূত্র বা ক্রোমাটিন তন্তু দিয়ে। সেই ক্রোমাটিন তন্তুকে আরো খুললে আমি একে একে কি পাবো সেটা আমি তোমাদেরকে ছবি দেখে তবে এক্সপ্লেন করবো। এবার সে এক্সপ্লেন করবার আগে একটু মনে করে দেখো যে আমাদের দেহে টোটাল কত ক্রোমোজোম থাকে না, আমাদের দেহে টোটাল নাম্বার অফ ক্রোমোজোম হলো একটা কোষের মধ্যে ক্রোমোজোমের নাম্বার হলো 46। কেমন? আচ্ছা, তো আমাদের দেহে টোটাল 46টা বা 23 জোড়া ক্রোমোজোম রয়েছে টোটাল। তার মধ্যে ডিভিশনটা যদি করি 46, এটা লিখি ইজ ইকুয়াল টু দিয়ে লেখো 44 প্লাস 2। 44 এর তলায় লেখো অটোজোম বা দেহ ক্রোমোজোম, আর 2 এর তলায় লেখো অ্যালোজোম বা সেক্স ক্রোমোজোম। অর্থাৎ অটোজোম বা দেহ ক্রোমোজোমটা কি না, আমাদের গোটা দেহটার বিভিন্ন বৈশিষ্ট্য নির্বাচন করতে সাহায্য করে যে ক্রোমোজোম, তার নাম হলো অটোজোম বা দেহ ক্রোমোজোম। আর শুধুমাত্র আমরা মেল অর ফিমেল কি হব সেটা নির্ধারণ করতে হেল্প করে যে ক্রোমোজোম, তার নাম হলো অ্যালোজোম অর সেক্স ক্রোমোজোম। ক্লিয়ার? এটা ছোটবেলার পড়া, আশা করি মনে রয়েছে। এবার আমি কম্পিউটার হেল্প নিয়ে কিছু বলবো, মন দিয়ে শুনবে। খুব ভালো হয় যে জায়গাগুলো আমি স্ন্যাপশট নিতে বলবো, নিয়ে ছবিতে যদি, মানে খাতায় যদি সেই ছবি বা ডায়াগ্রামটা করে ফেলো। তাহলে আসা যাক। ওকে, শুধুমাত্র এই ডায়াগ্রামটা দেখো। এটা কোষের মধ্যে রয়েছে নিউক্লিয়াসের মধ্যে এইভাবে ক্রোমাটিন যে জালিকাগুলো ক্রোমোজোম আকারে কুণ্ডলীকৃত অবস্থায় থাকে। সেই কুণ্ডলীকৃত অবস্থাটাকে যদি আমি একটু অকুণ্ডলীকৃত করি, আমি যেটা পাবো সেটা হলো এক একটা ক্রোমোজোম। কেমন? এই যে বললাম গুটিয়ে নেওয়ার পর একটা ক্রোমোজোম দুটো আলাদা আলাদা ক্রোমাটিড দ্বারা গঠিত হয়। ক্রোমাটিড দুটো সেন্ট্রোমিয়ার দ্বারা পরস্পরের সঙ্গে যুক্ত থাকে। হলো? এবার এই একটা ক্রোমাটিড অর্থাৎ একটা ক্রোমোজোমের বাহুকে নিয়ে এবার যদি আমি অকুণ্ডলীকৃত করি, তাহলে যে অবস্থাটা আমি পাবো সেটার নাম হলো এইটা, অর্থাৎ ডিএনএ বা ডিঅক্সিরাইবো
নিউক্লিক অ্যাসিড। আর ডিএনএ তোমরা জানো ডিএনএর এক একটা অংশ অবস্থান করছে এক একটা জিন। ক্রোমোজোমের তোমরা ছোট থেকে পড়েছো, কিন্তু যেটা তোমরা জানো না সেটা হলো ক্রোমোজোম তো দুটো বাহু দ্বারা গঠিত হয়, অলরেডি বললাম। এই দুটো বাহু না, মানে দুটো ক্রোমাটিড, যে ক্রোমাটিডের একটা বাহু একটু ছোট হয়, একটা বাহু একটু বড় হয়। ছোট যে বাহুটা তাকে বলা হয় পি আর্ম বা পি বাহু, আর বড় যে বাহুটা সেটাকে বলা হয় কিউ আর্ম বা কিউ বাহু, স্মল পি স্মল কিউ। এটা স্ন্যাপশট নাও, শুধুমাত্র একটা ক্রোমোজোম খাতার মধ্যে এঁকে ফেলো। একটা বাহুকে ওপরের দিকে দুটো যে ছোট ছোট করো, নিচের দুটো বাহুকে একটু বড় করো, ছোট দুটো বাহু থেকে অ্যারো দিয়ে লেখো পি আর্ম, আর নিচের বড়টাকে লেখো কিউ আর্ম। এইটুকু তোমরা করতে পারবে। এবার যেটা বলবো, ক্রোমোজোমে সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুসারে এটাকে এক একটা নামকরণ করা হয়েছে। কিরকম সেগুলো একটু দেখাই, দেখো। যদি সেন্ট্রোমিয়ারটা দুটো ক্রোমাটিড বাহুর এক্সাক্ট মিডলে অবস্থান করত, তাহলে আমরা সেটাকে বলতাম কি, একদম মাঝখানে বলে মেটাসেন্ট্রিক ক্রোমোজোম। কেমন? আচ্ছা আচ্ছা, এই ছবিটা দেখো একটু সুবিধা হবে। তো একদম দুটো বাহুর মাঝ বরাবর অবস্থান করেছে, তাই মেটাসেন্ট্রিক। যদি এটাই সেন্ট্রোমিয়ারটা একটু সরে গিয়ে অবস্থান করতো, মানে মিডলে না থেকে মিডল থেকে একটু সরে গিয়ে কোনো একটা পাশে, তাহলে একদম মিডল হলো না, তাই আমি সেটাকে বলবো সাব মেটাসেন্ট্রিক ক্রোমোজোম। হলো? আচ্ছা, এবার আমি দেখলাম না একদম প্রান্ত ভাগের একটু আগে অবস্থান করছে সেন্ট্রোমিয়ারটা দুটো বাহুর, তাহলে আমি সেক্ষেত্রে বলবো অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম। আর যদি দেখি না সেন্ট্রোমিয়ারটা দুটো বাহুকে পুরো একদিকে ঠেলে দিয়ে নিচে একটা প্রান্তে অবস্থান করছে, সেক্ষেত্রে আমি সেটার নাম দেব টেলোসেন্ট্রিক ক্রোমোজোম। এখানে একটা কথা অবশ্যই মনে রেখো, তোমাদের একটা শেপ দিয়ে বারবার দেখবে কথা উল্লেখ করা রয়েছে। মেটাসেন্ট্রিককে দেখতে হয় ভি এর মতো। যদি একটা ধার দিয়ে তুমি দেখো ক্রোমাটির বাহু দিয়ে, তাহলে কিন্তু এটাকে দেখো একদম মিডলে অবস্থান করছে, তাই ভি শেপ দেখতে হয় মেটাসেন্ট্রিককে। সাবমেটাসেন্ট্রিককে দেখতে হয় এল শেপ, কারণ মিডলের একটু পাশে থাকে সেন্ট্রোমিয়ারটা। অ্যান্ড দেন অ্যাক্রোসেন্ট্রিককে বলেছিলাম একদম একদম এন্ডের একটু আগে, সুতরাং এটাকে দেখতে হয় জে শেপড। আর টেলোসেন্ট্রিককে দেখতে হয় আই শেপড। আশা করি এটা মনে রয়েছে প্রত্যেকে। আচ্ছা, আর একটা বলে দিই যে ক্রোমোজোমের তো শেপ, সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুসারে একটা ভাগ বললাম ক্রোমোজোমের। এবার সেন্ট্রোমিয়ারের নাম্বার অনুসারে যদি সেন্ট্রোমিয়ারে দেখা যায় একটাই সেন্ট্রোমিয়ার রয়েছে ক্রোমোজোমে, সেটাকে বলা হয় মনোসেন্ট্রিক ক্রোমোজোম। যদি দেখা যায় দুটো রয়েছে, সেটাকে বলা হয় ডাইসেন্ট্রিক ক্রোমোজোম। যদি দুইয়ের বেশি থাকতো তাহলে বলতাম পলিসেন্ট্রিক ক্রোমোজোম বা ডিফিউজড ক্রোমোজোম। আর যদি কোনো রকম সেন্ট্রোমিয়ারই না থাকে, মানে এই সেকেন্ড ডায়াগ্রামটা দেখো, তাহলে সেটাকে বলবো অসেন্ট্রিক ক্রোমোজোম। মানে না থাকা বা নেই, মানে নট প্রেজেন্ট, তাকে বলে অসেন্ট্রিক ক্রোমোজোম। আচ্ছা, এবার তোমাদের যে ডায়াগ্রামটা দেখাচ্ছি একটু ভালো করে দেখো। এটা রয়েছে একটা ক্রোমাটিড, এটার পি আর্ম ছোট যেটা, এটা কিউ আর্ম বড় যেটা একটু আগেই বললাম, তার প্রান্তটাকে বলা হয় কি না টেলোমিয়ার। আচ্ছা, তো দুটো যখন ক্রোমাটিড পরস্পর সেন্ট্রোমিয়ার দ্বারা যুক্ত হচ্ছে, অর্থাৎ দুটো সিস্টার ক্রোমাটিড, তৈরি হচ্ছে একটা কমপ্লিট ক্রোমোজোম। এবার ক্রোমোজোমের এই যে পার্টিকুলার সেন্ট্রোমিয়ারের একটা নির্দিষ্ট জায়গাতেই তোমরা জানো কোষ বিভাজনের সময় যে বেমতন্তু গঠিত হয় সেটা যুক্ত হয়। মানে তোমাকে যদি কারোর বলা হয় যে তোমার বাড়ি কোথায়, ধরো কারো বাড়ি কদমতলা, কারো বাড়ি রামতলা, কারো বাড়ি মন্দিরতলা, তোমরা কি বলবে যে বাড়ির অ্যাড্রেস জিজ্ঞেস করলে যে শুধুমাত্র কদমতলা বা শুধুমাত্র মন্দিরতলা বা শুধুমাত্র রামতলা? তা তো নয়। এক্সাক্ট একটা লোকেশন আছে প্রত্যেকটা বাড়ির একটা নাম্বার রয়েছে, সেই নাম্বারটা দিয়ে তুমি বলবে। অর্থাৎ এই যে কোষ বিভাজনের সময় বেমতন্তু, সেটা গোটা সেন্ট্রোমিয়ারটা জুড়ে কিন্তু যুক্ত হয় না, যুক্ত হয় ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারের একটা নির্দিষ্ট অংশে। যেমন করে রামতলা বা মন্দিরতলা একটা নির্দিষ্ট বাড়িতেই তোমার বাসস্থান, সেরকমই সেন্ট্রোমিয়ারের কাইনেটোকোর বলে
প্রোটিন সদৃশ যে একটা প্লেটের মতো অংশ, সেখানেই কেবলমাত্র এই স্পিন্ডেল মাইক্রোটিউবিউলস অর্থাৎ বেমতন্তুগুলো যুক্ত হয়। কেমন? আচ্ছা, কাইনেটোকোরের গুরুত্বটা বললাম। এবার আসা যাক এই ডায়াগ্রামটা, যেটা কিনা তোমরা ছোট থেকে করে এসেছো। সেই ছোট্টবেলার ডায়াগ্রাম আমি একটু এক্সপ্লেন করছি। দেখো, একটা ক্রোমোজোম ছিল, ক্রোমোজোমটাকে এরকম আলাদা করে দাও। একটা ক্রোমাটির বাহু নিয়ে আমরা কাজ করছি। কি দেখছি দেখো, এটা অবভিয়াসলি মেটাফেজে দেখা যায়, কারণ তোমরা জানো প্রোফেজে আলাদা হতে শুরু করে এবং মেটাফেজে নিরক্ষীয় অঞ্চলে সুসজ্জিত যখন হয়ে যায় ক্রোমোজোমগুলো, তখনই অবজার্ভ করে এই স্ট্রাকচারটা পাওয়া গেছিল। কি আছে একদম এন্ডে টেল পোর্শনে রয়েছে, সেটা হলো টেলোমিয়ার। টেলোমিয়ারের একটা গুরুত্ব রয়েছে, সেটা কি না, যত বয়স বাড়ে টেলোমিয়ারের লেন্থ তত কমতে থাকে। আর টেলোমিয়ার একটা নির্দিষ্ট প্রকার উৎসেচক সেখান থেকে খরিত হয়, যেটার নাম হলো টেলোমারেজ। টেলোমিয়ার কিন্তু টেলোমেরিক মানে টেলোমিয়ারে থাকা ডিএনএ রেপ্লিকেশন ঘটায়। সে বৃত্তান্তে আমি পরে আসব, আপাতত বাকি স্ট্রাকচারটা কমপ্লিট করি। টেলোমিয়ারের পর দেখো রয়েছে এখানটায় যেটা, সেটা হলো সেকেন্ডারি কনস্ট্রিকশন, বা যেটাকে বাংলায় বলে গৌণ খাঁজ, হলো তার পরবর্তী অংশটা। এই যে ক্রোমোজোম এ ঘিরে রয়েছে যেটা, সেটাকে বলা হয় পেলিকল। এটা তো তোমরা জানোই। খুব ভালো হয় যদি এই স্ট্রাকচারটা ক্লাস 10 বই থেকে একবার রিক্যাপ করো। আচ্ছা, নেক্সট চলে এসো প্রাইমারি কনস্ট্রিকশন অর্থাৎ মুখ্য খাঁজ। তারপর আসছে এই অংশটায়, এখানটায় দেখাচ্ছে আর একটা গৌণ খাঁজ রয়েছে। এই খাঁজটা করবার প্রয়োজন নেই, কারণ এটা ম্যান্ডেটরি নয়, সবার ক্ষেত্রে থাকে এরকম নয়। মেনলি এটাই একটা করলে এনাফ, সেকেন্ডারি কনস্ট্রিকশন যেটা। এবং এখানে সেকেন্ডারি কনস্ট্রিকশনের পাশে যে কথাটা লেখা, সেটা এই জায়গাতে লিখেও স্টার দিয়ে রাখতে পারো। সেটা হলো গৌণ খাঁজ অঞ্চলটা নিউক্লিওলাস তৈরির জন্য দায়ী। নিউক্লিয়াসের যে নিউক্লিওলাস অংশটা, সেটার জন্য সেটা তৈরি হয় এই সেকেন্ডারি কনস্ট্রিকশন বা গৌণ খাঁজ থেকে। সেই জন্য গৌণ খাঁজকে বলা হয় নিউক্লিওলার অর্গানাইজিং রিজিয়ন। এখানে রিজিয়ন কথাটা লেখা নেই, তোমরা লিখে নেবে নিউক্লিওলার অর্গানাইজিং রিজিয়ন, বা ব্র্যাকেটে লেখো NOR, ক্যাপিটাল N ক্যাপিটাল O ক্যাপিটাল R, পুরোটা একসাথে ব্র্যাকেট করো এবং সেকেন্ডারি কনস্ট্রিকশনের কথাটার পাশে লিখে স্টার দাও। এটা 1 মার্কসের কিন্তু কোয়েশ্চেন আসে। আর একদম এন্ডে দেখো রয়েছে স্যাটেলাইটের মতো একটা অতিরিক্ত বাল্বের মতো অংশ। এইটা যে যে ক্রোমোজোমে থাকে তাকে বলা হয় স্যাট ক্রোমোজোম। হলো, এবার একটু ভিতরের স্ট্রাকচারটা দেখা যাক। ভিতরে দেখো এরকম সরু সুতোর মতো প্যাঁচানো প্যাঁচানো দুটো লম্বা লম্বা ফাইবার বা তন্তু রয়েছে। এই তন্তুগুলোকে কি বলে? বলে ক্রোমোনিমা। এই দুটো তন্তুকে বলা হয় ক্রোমোনিমা। এইটা লেখা দেখো, ক্রোমোনিমাটা, নিমাটা মানে হলো এক বচনে, নিমাটা হলো বহু বচনে। ক্রোমোনিমাটাটা এক বচনে আর ক্রোমোনিমাটা বহু বচনে। এবার ক্রোমোনিমার মাঝে এই যে এরকম মানে নেমেছে একটা পাক, নেমেছে একটা পাক, এরকম করে অবস্থান করছে। এই এক একটা যে পাকের মতো অংশ, ওইগুলোকে না এক একটা ছোট ছোট পুতির মালার মতো দেখায়। মানে যেন একটা ক্রোমোনিমাটা একটা মুক্তপুতির মালা। তাহলে এক একটা মুক্তকে কি বলবো? গোটাটা মুক্তপুতির মালাটা যদি ক্রোমোনিমাটা হয়, এক একটা মুক্তকে আমি বলবো, এক একটা বিডস এর মুক্তকে আমি বলবো এক একটা ক্রোমোমিয়ার। বুঝতে পেরেছি? ছোট্টবেলার একটা পড়া রিক্যাপ করলাম, ক্লাস 10 বইটা খুলবে, সেখান থেকে স্ট্রাকচারটা রেডি করবে। কেমন? একটু দেখো, এইটা আমি কেন বারবার বলছি যে এটা ধরো একটা ক্রোমোজোমের ভিতর নিউক্লিয় জালিকা, সেই নিউক্লিয় জালিকাটা যদি আমি খুলি তাহলে সেটা কিরকম দেখতে হবে। তারপর মানে যেটা রয়েছে নিউক্লিয় জালিকাটা খুললে দেখতে হচ্ছে এক একটা যে ক্রোমোজোম, ক্রোমোজোমটা যদি এবার আরো খুলি তাহলে সেটাকে দেখতে হবে এইরকম প্যাঁচানো একটা স্ট্রাকচার। খেয়াল করে দেখো, এটার মধ্যে রয়েছে প্রথমে এই সলিনয়েড ক্রোমাটিন ফাইবার বলে, মানে ক্রোমাটিন ফাইবার মানে ক্রোমাটিন জালিকা, যেটা নিউক্লিয়াসটা ক্রোমোজোমটা খুললে আমি পাবো। চাউমিনের দলা যেরকম ভাষাটা বলেছি দেখো ওরকমই দেখিয়েছে। তো সেটাকে খুললে আমি কি সব নিউক্লিওজোম, ডিএনএ, হিস্টোন বলে কিছু স্ট্রাকচার পাচ্ছি। এটার সম্পর্কে আমি তোমাদের নেক্সট ক্লাসে ইন ডিটেলস আলোচনা করব। তাহলে আজ এইটুকু থাক, দেখা হচ্ছে পরের দিন। নিউক্লিওজোম মডেল কি কি বৃত্তান্ত সেগুলো নিয়ে ডিটেল এক্সপ্লেন করছি। ততক্ষণ খুব ভালো থাকো, তোমরা সুস্থ থাকো।
আর মাথা আর মনটাকে শান্ত রেখে পড়াটা এনজয় করো আর বাড়ির লোককে একটু টেক কেয়ার করো। ওকে, থ্যাংক ইউ ক্লাস।